ব্যাপার আছে। কিন্তু তুমি একটা কাজ যখন আন্তরিকতার সাথে শুরু করবা তখন তোমার মনে ভালো লাগবে এবং কাজটা খুব ভালোভাবে শেষও করতে পারবা। সেক্ষেত্রে প্রতিটা বিষয়ের উপর প্রতিটা কথা, এই যে আমি প্রতিটা কথা বলি, এটা খেয়াল রাখবা কথাগুলো যে কী বললাম আসলে। হেলাফেলার কথা তারা বলি না, ইম্পর্টেন্ট কথাই বলি। তো আরেকটা তথ্য আমি তোমাদের আজকে দিব যে 2020 সালে তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, যে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন কারা। 3 জন ব্যক্তি পেয়েছেন। তার মধ্যে একজন হলো রজার পেনরোজ। রজার পেনরোজের নামটা বিশেষ করে বললাম কেন, উনি এই ভদ্রলোক বিজ্ঞানী আমাদের দেশে এসেছিলেন 1986 সালে। আমাদের দেশে আরেকজন বিজ্ঞানী ছিলেন, উনি জামাল নজরুল ইসলাম, উনি তাকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে। সেটা আমি আসলে তখন তো সম্ভবত অনার্স পড়ি, খেয়াল করি নাই। কিন্তু এখন এতদিন পরে এসে আমি ওই দিন পড়ে একটু আমার কাছে অবাকই লাগলো যে এত তথ্য আমরা জানি না। কিন্তু তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ একটা সম্মেলন ছিল, সেখানে কিন্তু পাকিস্তানের যে নোবেল বিজয়ী আব্দুল সালাম উনি এসেছিলেন, আব্দুল কাদের উনি এসেছিলেন, পাকিস্তানের পারমাণবিক বোমা বানিয়েছিলেন উনি। তো এখন এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে এবং আরও তথ্য জানতে হবে। যেমন এইবারই ফিজিক্সে পেয়েছে, তারপরে কেমিস্ট্রিতে, তারপরে সাহিত্যে। তো এই যে মেডিসিন, এগুলো তোমরা নিজেরা জেনে নিবা। আরেকটা জিনিস বলি যে শুধু বইয়ের পড়া দিয়ে কিন্তু সব পড়া কমপ্লিট হয় না। তোমাকে মানে আধ্যাত্মিক পড়াও পড়তে হবে। তুমি কোত্থেকে এসছো, আল্লাহ তোমাকে বানিয়েছে কেন, তাই না, সেই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের তো ইবাদত করার জন্য তৈরি করেছেন, একমাত্র ইবাদত করার জন্য। এখন তুমি প্রশ্ন করবে, স্যার আপনি তো ক্লাস নিচ্ছেন, তাহলে এখন তো ইবাদত করতেছেন না। সার্টেনলি আমি এই ক্লাসটা যদি সত্যি সত্যি ভালোভাবে আন্তরিকতার সাথে নেই এবং আমার প্রিপারেশন যদি থাকে, তাহলে কিন্তু এইটার জন্য আমি আল্লাহর কাছে সব পাবো। যে ট্রাফিক পুলিশ সিগন্যাল করে গাড়িতে, গাড়ি ট্রাফিকিং করে না, ওইটাও কিন্তু তার জন্য সব, যদি সে ইমানদারি সে কাজটা করে। প্রত্যেকটা কাজই সেই, এটাই তুমি চিন্তা করবা। যে তোমার আব্বু অথবা তুমি বাজার থেকে যে ব্যাগ বহন করে নিয়ে আসো, এটা কষ্ট হয়, এটার জন্য তুমি কিন্তু সব পাবে। প্রতিটা ভালো কাজের জন্য সব আছে এবং সেটা 10 গুণও বৃদ্ধি করে দিতে পারে, 700 গুণও বৃদ্ধি করে দিতে পারে আল্লাহ। তো যাক, আমি একটু পিছনে আবার ফিরে যাই। আমাদের বিষয় ব্যাপারে আমরা এই কথা বলবো এখন। দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফিজিক্সের কোড বা বিষয় কোড হয়তো মনে আছে আশা করি। ফার্স্ট পেপারে হলো 174, সেকেন্ড পেপারে 175। মনে রাখবা, সবগুলো বিষয় কোড মুখস্থ করে ফেলবা, আস্তে আস্তে হয়ে যাবে। পদার্থবিজ্ঞান 1 শব্দ আমি বলেছিলাম, আর আমার পরিচয়টা আমি দিয়েছিলাম। তারপরে আমি আবার একটু এই ফাঁকে দিয়ে দিই, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আর আমরা আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায়ে আমি ওই দিন কিছুটা আলোচনা করেছিলাম ঘনত্ব নিয়ে, তারপর ডাইমেনশন নিয়ে, যে বেগের ডাইমেনশন কি, ত্বরণের ডাইমেনশন কি, ওগুলো আরও অনেক আছে, তোমরা ওগুলো দেখে নেবে। সহজ এই জিনিসগুলো আগে তোমরা পড়ে এসছো। তো আজকে ভেক্টরের থেকেও এটা বলা আছে সেকেন্ড চ্যাপ্টার, কিন্তু এটা চ্যাপ্টার ভেক্টর। এখন এখানে আমরা মৌলিক কিছু বিষয় আমাদের আছে, তাই না। এখানে দেখো, প্রথমেই ভেক্টর দিক রাশি, সদিক বা দিক বা ভেক্টর রাশি। তো সেটা কি, যে রাশি নির্ণয় করতে গেলে মান এবং দিক উভয় দরকার। আমরা একটু সংক্ষেপে যাব, আমরা পরে বিস্তারিত অন্য প্রশ্নগুলো আছে ওগুলি পড়ার চেষ্টা করব। যার দিক মান দিক উভয়ই আছে সেটাই হলো দিক রাশি, বেগ বল ত্বরণ সরণ। আর যেটা হলো নির্দিক রাশি বা স্কেলার রাশি বলা হয়, বা স্কেলার কোয়ান্টিটি, ইংরেজিটার সাথে সাথে পড়ে যাবা, কারণ উপরের দিকে পড়লে তখন ইংরেজিতে পড়তে হয়। আর ইংরেজিটা না জানা থাকলে তুমি একটা বিশাল বিপদ ভ্যাকুয়ামে পড়ে যাবা, সেটা পরে কভার করাটা খুব কঠিন হয়ে যায়। এখন আস্তে আস্তে যদি পড়ো, সেক্ষেত্রে তোমার অনেক এগিয়ে যাবে। তোমাদের একটা আমি বলেছিলাম যে একটা ইংলিশ পত্রিকা তুমি রেখে 1 মাস পড়লা, 1 মাস ব্যাপী একটা ইংলিশ পত্রিকা পড়লা, সেটা দেখবা যে তোমার জ্ঞানটা অনেক বেড়ে যাবে আস্তে আস্তে। নির্দিক রাশি বা যার দিক নেই, শুধু মান আছে, যেমন দ্রুতি, হ্যাঁ, তারপর তাপমাত্রা। আচ্ছা, এরপরে দেখো একক ভেক্টর। এটা আমি বলেছি ভেরি ইম্পর্টেন্ট একক ভেক্টরটা, এই জন্য আমি আবার একটু এটা নিয়ে আলোচনা করতে চাই। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে একক ভেক্টর আমরা কি দিয়ে প্রকাশ করি? হ্যাঁ, এখন একক ভেক্টর প্রকাশ করতে গেলে আমাদের কি প্রয়োজন? আমরা এখানে এ দিয়ে প্রকাশ করতে পারি,
তারপরে সি দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে আরও আছে, আই আছে, জে আছে, কে আছে, আমরা ইচ্ছা মতো ধরতে পারি। কিন্তু এখন প্রশ্ন হলো, যখন আমরা ভেক্টর লিখি, এগুলো আগের ক্লাসে হয়েছে, তারপরে বলি একটু আলোচনা করতেছি, অনেকে হয়তো বুঝো না, অনেকে কমেন্টস করেছো। তাহলে এটা হলো ভেক্টর এ আমরা পড়ি, কিন্তু এইটা কি, এটা হলো তার মান। আবার এইটাও লিখতে পারি, এটা তুমি যদি উপরে ভেক্টর সাইন দিয়ে মডুলাস দিয়ে দাও তাহলে সেটাও লেখা যায়। আবার বোল্ড করেও লেখা যায়, কিন্তু বোল্ড করে আমরা লিখি না কেন, এটা অনেক সময়ের ব্যাপার। এত সময় কোথায় পাবা, তাই না? আমাদের তো সময় কম, ভালো কাজ করতে গেলে সময় কম থাকে না আমাদের। তাহলে এখন এখানে এটা বোল্ড। আবার কোনো কোনো ক্ষেত্রে এইটাতে করা যায়, কিন্তু এটাতে করা হয় না কেন? কারণ কোনো সংখ্যার উপরে বা কোনো লাইনের উপরে যদি আমরা উপরে দাগ দিই তাহলে এটা গড় বোঝায়। আবার যদি নিচে দিই, মনে করি এটা, সেটাও হয় না। এটা কারণ হলো এটাতে ইম্পর্টেন্ট বোঝায়, আমরা অনেক সময় আন্ডারলাইন করে দিই না, এটা ইম্পর্টেন্ট বোঝায়। তাহলে এখন এই জিনিসগুলি হলো, এখন প্রশ্ন হলো ভেক্টর আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিই, কিন্তু একক ভেক্টর কিন্তু আমরা অ্যারো চিহ্ন দিই না। এর উপরে একটা ক্যাপ থাকে, টুপি বলি আমরা যেটাকে, হেড বলি। কেন এটা থাকে? তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দেম? এখানে দেখো কেন এটা করা হলো। এটাকে জাস্ট আলাদা করার জন্য। একক ভেক্টর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে জাস্ট আলাদা করার জন্য। বিভিন্ন বাহিনীর ড্রেস বা ইউনিফর্ম বিভিন্ন থাকে না, সেটা কেন কেন থাকে তুমি দেখলেই বুঝতে পারবা। এটা যে পলিস, ইংরেজিতে কিন্তু পলিস বলা হয়, বাংলায় কি বলে, রক্ষা বাহিনী। তাহলে এখন এখানে আই, যে এখানে দেখো সি, এটার উপরে ক্যাপ আছে। তাহলে যে রাশিগুলির উপরে কোনো অক্ষরের উপরে ক্যাপ থাকে সেটাই তুমি একক ভেক্টর ধরে নিবে। আর প্রকাশ করা হয় কি, কোনো অক্ষরের উপরে ক্যাপ দিয়েই একক ভেক্টর প্রকাশ করা হয়। এরপর আমরা আবার যখন মান বের করবো তখন আবার আসবো। দেখো একক ভেক্টর বের করবো কিভাবে। ভেক্টর এ এবং তার মান, এইটা হলো একক ভেক্টর। তাহলে আমরা কিভাবে এটা বলবো যে মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। দেখো মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে কিন্তু ভাগ করেছি আমরা। দেখো এই যে মান, এই ভেক্টরের মান এটা। তাহলে তোমাকে যদি বলে একক ভেক্টর বের করতে হয়, সিম্পল কোয়েশ্চেন, একক ভেক্টর বের করা খুবই সাধারণ একটা ব্যাপার। তারপরেও তো করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু করতে হয়। তুমি যখন স্টেপ দিয়ে উপরে দোতলায় উঠবে, প্রতিটি স্টেপ ফেলে ফেলে কিন্তু উপরে যেতে হবে, আস্তে আস্তে তোমার নলেজটা ঋদ্ধ হবে। তাহলে যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, এরপরে থাকো একক ভেক্টর গেল, এরপরে অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টরটা কি? অবস্থান অর্থ তোমরা নিজেরাও জানো, পজিশন যেটাকে আমরা বলি ইংরেজিতে। এখন এইভাবে যদি আমি একটা চিত্র এঁকে নিই, এটা দ্বিমাত্রিক এক্স ওয়াই, এটা হলো মূল বিন্দু, আমরা এটাকে মূল বিন্দু বলি। তো এখান থেকে আমি একটা ভেক্টর দিয়ে সিগনেচার করে দিলাম, ডিনোট করে দিলাম। এটা ধরো পি, এটা ভেক্টর দিয়ে দিলাম, এটার স্থানাঙ্ক এক্স ওয়াই। এই যে এইটা হলো ওপি, ভেক্টর ওপি, এটা হলো আর পজিশন ভেক্টর, এটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টরকে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টরকে যে রেখা দ্বারা প্রকাশ করা হয় বা যা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা হলো কোনো বিন্দুকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুকে, পি একটা বিন্দু, কোনো বিন্দুকে যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলা হয়। এখানে ওপি সমান আর, এটাও কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের মতোই দেখা যায়। দেখো যে মূল বিন্দু হলো ও, এখান থেকে পি, এটা যদি আর হয় তাহলে এটা যদি আমরা একটা বৃত্ত আঁকি সেটা ব্যাসার্ধ হয়ে গেল। এরপর হলো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর হলো তিন মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হতে হবে। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এটা ধরো ও বিন্দু, এটা এক্স, এটা ধরো জেড, এটা ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর আই, এটা জেড অক্ষ বরাবর কে, আর এটা হলো জে। এটা কিন্তু নির্ধারিত। তাহলে এখানে আমরা এখানে তিনটা দেয়া আছে যে মূলবিন্দুর সাপেক্ষে দেখো যে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে। তো
তাহলে 3 মাত্রিক স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যথাক্রমে OX OY এবং OZ কে যথাক্রমে I J K দিয়ে প্রকাশ করা হয়। এই I J K টাই হলো আয়ত একক ভেক্টর। শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়, বা অকার্যকর ভেক্টর আর কি। ধরো ভেক্টর A = 0, এটা হলো শূন্য ভেক্টর। সঠিক ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয় সেটা সঠিক ভেক্টর। এই জিনিসগুলি পড়ে নেবা, এগুলো তেমন কিছু নেই। তারপর মুক্ত ভেক্টর, স্বাধীন ভেক্টর আর কি, যে পাদবিন্দু নির্ধারিত নয়, তুমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারো পাদবিন্দু, সেটা হলো ফ্রি ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর হলো অবস্থান ভেক্টরের ভিন্ন রূপ। ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর, এটা হলো একটি ভেক্টর আরেকটি ভেক্টর যদি বিপরীত হয় বা বিপরীত হয়, সেটা হলো যেমন ধরো ভেক্টর A = 7i, তাহলে ভেক্টর B = হবে 1/7i। রিসিপ্রোকাল কথাটা খেয়াল করবে, যেন ইংরেজিতে লিখে দিয়েছি জিনিসগুলা। রিসিপ্রোকাল, এটা কিন্তু রিসিপ্রোকাল ভেক্টর বলা হয়। ব্যতিহার ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর, যেটা মানে লোকে নির্দিষ্ট করা আছে, যেমন অবস্থান ভেক্টর কিন্তু সীমাবদ্ধ ভেক্টর। এই যে এটা কনফার্ম হয়ে গেল এখান থেকে, এই যে OP, এটা হলো সীমাবদ্ধ ভেক্টর। পোলার ভেক্টর, যে ভেক্টরটা ঘূর্ণনযুক্ত নয় সেটা হলো পোলার ভেক্টর, যেমন ভরবেগ। আবার দেখো অক্ষীয় ভেক্টর কি, যেটা ঘূর্ণনযুক্ত। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এগুলি আছে, আরও আছে, লাইক আনলাইক, এগুলো একটু দেখে একটু বুঝে শুনে পড়তে হবে এই জিনিসগুলো। সব পরীক্ষায় না আসলে কিছু কিছু কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরো একক ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট, অবস্থান ভেক্টর, একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, নাল ভেক্টর, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো একটু ভালো করে পড়বা। এরপরে দেখো আমরা ভেক্টর ত্রিভুজ সূত্রে যাব। ভেক্টরের ত্রিভুজ সূত্র, একটা ত্রিভুজ এঁকে নিলাম, কারণ এটা A, এটা B, এটা C। ডিরেকশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিরেকশনগুলো খুব ইম্পর্টেন্ট। ABC একটি ত্রিভুজ। ভেক্টর ত্রিভুজ সূত্রটা হলো, দেখো যে কোনো দুইটা বাহু কিন্তু একই ক্রম নির্দেশ করতেছে। দেখো AB যেদিকে আছে, BC একই দিকে আছে, কিন্তু ACটা বিপরীত দিকে আছে। তাহলে যে কোনো দুটি ভেক্টর AB প্লাস BC, ওই তৃতীয় ভেক্টর বিপরীত বাহুর সমান, এই যে AC সমান AC। কোন একটি ত্রিভুজ যে কোনো দুইটি বাহু যদি ভেক্টর একই ক্রম নির্দেশ করে, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওই দুটি ভেক্টর লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, এখন এইগুলো দুইবার না বললেই হয়, কারণ আমার তো এটা তো তুমি এই ট্রেনে দেখতে পারবা। এখন এই জিনিসটা আমাদের পরে কিন্তু লাগবে। যেমন ধরো আরেকটু আমরা যদি বিশ্লেষণ করি, AB সমান আমি P দিয়ে নিলাম, BC সমান Q দিয়ে নিলাম, এটা সমান ধরলাম R নিলাম। তাহলে দেখো এখানে আমরা P পেলাম, P প্লাস Q সমান R। আরেকটা জিনিস আছে লব্ধি ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকেই লব্ধি ভেক্টর বলা হয়। লব্ধি ভেক্টরের জিনিসটা এরপরে আসবে। আচ্ছা, এখন আমরা একটু সামান্তরিকের সূত্রটা দেখব, যে সামান্তরিকের সূত্রের যে সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করা যায়, সেই প্রতিপাদনটা আমরা একটু দেখব এখানে। এখন এখানে OABC একটি সামান্তরিক, OB হলো কর্ণ। তো আমরা ধরে নিচ্ছি যে OA সমান হলো P ভেক্টর P, OC সমান ভেক্টর Q, OB সমান ভেক্টর R, আর এখানে এই কোণটা আমরা ধরে নিলাম আলফা। তাহলে এই কোণটা আলফা হবে, আর এটা এখানে D ধরে নিলাম। এখন সামান্তরিকের সূত্রটা কি, তাই না? সামান্তরিক সূত্রটা হলো যে কোনো সামান্তরিকে কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশি হয়, একটু খেয়াল করে ভালো করে, তাহলে বুঝতে পারবা। মনোযোগটা তোমার 100% না দিলে 99% দিতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবা না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা।
কোনো সামান্তরিকে কোনো কৌণিক বিন্দু হতে, এই যে কৌণিক বিন্দু হতে একই সময় ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশি যদি দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর হয়, তাহলে দেখো এটা সন্নিহিত বাহু ও এবং ও সি, দুটি ভেক্টর, একটা পি একটা পি কিউ। তাহলে এই দুটি সন্নিহিত বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণটি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ক্লিয়ার? এখন দেখো এটা কি করলাম আমরা, জাস্ট এখানে একটা অঙ্কন আছে, ও একে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বি বিন্দু থেকে বিডি লম্ব টেনে নিলাম, তাই না? এখন দেখো ও ত্রিভুজ, এখানে ও বিডি এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা কিন্তু সমকোণ, এটা আমি এখানে লম্ব টেনে নিচ্ছি না, এই কোণটা সমকোণ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, এখানে সবাই তোমরা জানো এটা, যে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ডিবি স্কোয়ারও লেখা যায়, সমস্যা নেই। আচ্ছা, এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওডি সমান কত হয়, ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে? এখন তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ও এ স্কোয়ার প্লাস টুয়াইস ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ও বি স্কোয়ার। और এখন এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি বোঝার সুবিধার জন্য, সমীকরণ 1। এখন আবার দেখো ত্রিভুজ এ বিডি হতে, এ বিডি হতে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে কি লেখা যায়, এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সমীকরণ 2। এখন দেখো তো সমীকরণ 1 এবং 2 থেকে কি লেখা যায়, সমীকরণ 1 এবং 2, হতে এখন দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখানেও আছে, এখানে এটা এটার পরিবর্তে আমরা এবি স্কোয়ার লিখতে পারি। তাহলে সমীকরণ 1 হতে আমরা যেটা পাই সেটা হলো ওবি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস 2 ও এ ডট এডি প্লাস এবি স্কোয়ার, সমীকরণ 3। এখানে না বোঝার কিন্তু কিছু নেই, এরপর তোমাকে আন্তরিক হতে হবে। আমি আগেই বলেছি যে তুমি আন্তরিক হলে বুঝতে সুবিধা হবে, তুমি যখন বুঝতে পারবা তখন বুঝতে পারবা তুমি, যে যখন তুমি অন্যকে বুঝাতে পারবা ভালো করে। তুমি যদি না বুঝাতে পারো তাহলে মনে করো তুমি বুঝো নাই, এর কথাটা খেয়াল রাখবা এবং এটা চেষ্টা করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখো ফিগারে দেখো যে এখানে আমরা কি কি দেয়া আছে, দেখো তো ও বি, ও এ সমান কত পি, আমরা মান লিখছি, খেয়াল রাখবা। আর ওসি সমান এ বিও লেখা যায় সমান কিউ, তাই না? এরপরে দেখো ওবি সমান আর। এখন একটা জিনিস দেখো, এখানে ওবির মান দেয়া আছে, আমরা পেলাম, ও এর মান দেয়া আছে, এডির মান দেয়া নেই, এবির মান দেয়া আছে, শুধু এডির মান দেয়া নেই। আচ্ছা, এডির মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এডির মানটা কিভাবে বের করব, একটু খেয়াল করো। এখানে ত্রিভুজ আবার এ বিডি, তাহলে ত্রিভুজ এ বিডি থেকে কি লেখা যায়, ত্রিভুজ এ বি ডি হতে পাই। এখন বের করতে হবে কি, এডিটা কি, এখানে একটু খেয়াল করো, তোমরা সায়েন্স পড়ো, এই জিনিসগুলো জানা আছে অবশ্যই। এই ত্রিভুজের লম্ব হলো বিডি, কিন্তু ভূমিটা কিন্তু এডি। তাহলে এডি কার সাথে সম্পর্কিত, কস থিটা। আমরা সাইন কস দুইটাই বের করব। আগে দেখো সাইন থিটা বের করি, সাইন থিটা মানে আলফা, সাইন আলফা সমান কত হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো বিডি, অতিভুজ হলো এবি, তাহলে বিডি সমান এবি সাইন আলফা। তাহলে এবির মান কত, এই যে এখানে কিউ, তাহলে দেয়ারফর বিডি সমান কিউ সাইন আলফা। আমরা আরেকটা সমীকরণ দিয়ে নিলাম, সমীকরণ দিলে সুবিধা হয়। এরপরে আবার কজ আলফা কত হয়, কজ আলফা এডি আসবে ভূমি, এডি অতিভুজ হলো এবি, তাহলে এডি সমান এবি কজ আলফা। দেয়ারফর
এবি সরি এটা এডি হবে, এবি সমান এডি। ভূমি বাই অতিভুজ, তাহলে এডি সমান এবি কজ আলফা, আর এবির মান হলো কিউ, তাহলে কিউ কজ আলফা, দেয়ারফর এডি। এখন আমরা দেখো এখানে মানটা বসিয়ে দিতে পারি, তাহলে বসিয়ে দিলে কি হয়, তাহলে ওবি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ে স্কোয়ার প্লাস 2 ওয়ে, এডির পরিবর্তে বসাবো আমরা কিউ কজ আলফা প্লাস এবি স্কোয়ার। এখন আমরা সবগুলি মান বসাই দেব, তাহলে ওবি স্কোয়ার সমান আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ে সমান পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এই যে আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন এটাকে শুধু সাজিয়ে লিখব, সাজিয়ে আমি উপরে নিয়ে আসি, তাহলে এখানে দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এই যে হয়ে গেল, এইটা হলো লব্ধি। এখন মান তুমি যদি বের করতে পারো, দেয়ারফর আর ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। সমীকরণ এটাকে আমরা 5 দিতে পারি, এটাকে আমরা 6 দিব, তাহলে সমীকরণ আর মানে 6 কি পেলাম, আরটা কি, এটা হলো লব্ধির মান পেলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল, লব্ধির মান এবং দিক বের করতে হবে, তাহলে দিকটা বের করতে হবে। লব্ধিটা বের করলাম, আর এর মান আমরা পেয়ে গেলাম। এখানে তাহলে তোমাকে আর এর মান পেতে গেলে কি কি দরকার হয়, দেখো পি দরকার হবে, কিউ দরকার হবে, তারপরে কোণের পরিমাণ দেয়া থাকবে, তাহলে তুমি অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবে। একটা অঙ্ক মনে করো দেয়া আছে, পি এর মান আমি ধরে নিলাম যে পি দেয়া আছে 10 একক, কিউ দেয়া আছে 20 একক, আলফার মান দেয়া আছে 60 ডিগ্রি। এখন তুমি সহজে আর এর মানটা বের করে ফেলতে পারবা, একটা সিম্পল জিনিস। আচ্ছা, আমরা এখন দিক বের করব, এটা শেষ আমাদের। এখন এইগুলো তুমি বাসায় চর্চা করবা, বুঝছো, যত চর্চা করবা তত খুব দ্রুত কাজ করতে পারবা, এটা মনে রাখবা, খুব দ্রুত কাজ করতে পারবা। এবং এই সূত্রগুলা তোমাকে দরকার হবে, এগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। এখন দেখো আমরা এখানে ধরে নিলাম যে ভেক্টর পি লব্ধির সাথে কিউ থিটা কোণ উৎপন্ন করে আছে, তাহলে এই ত্রিভুজের মধ্যে টেন থিটা, দেখো খুব সহজ জিনিস, খুব ভালো করে খেয়াল করবো, এই জিনিসগুলি তোমাদের বেসিক তো পড়া আছে। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব কত বিডি, ভূমি কত ওডি। কিন্তু ওডিকে আমরা কিভাবে লিখতে পারি, ওডিকে বিডি সমান কত এখানে দেয়া আছে, আমরা কিন্তু আগে বের করে রেখেছিলাম, এই যে দেখো এটা এই জন্য বের করে রেখেছিলাম, এটা কিউ বিডি সমান কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা। আর ওডি সমান আমরা কি লিখবো, ওএ প্লাস এডি, তাহলে কিউ সাইন আলফা, ওএ সমান পি প্লাস এডি সমান আমরা আমাদের দেয়া আছে, মান বের করা আছে, কিউ কজ আলফা 10 theta, and that is why theta is equal to কত, therefore theta is equal to 10 inverse। ইনভার্স কথা বলে কেন, ইনভার্স অর্থ কি জানো, ইনভার্স অর্থ উল্টা, মনে রাখবা কথাগুলো। এটা হলো থিটার মান পেয়ে গেলা, এই যে ইনভার্স অর্থ উল্টা, ধরো 1/x আমরা লিখি না, x ইনভার্স 1, ইনভার্স অর্থ উল্টা, ইংরেজি শব্দ, মনে রাখবা। তাহলে আমরা কি পেলাম, আমরা একটা সামান্তরিকের সূত্র শিখলাম, সামান্তরিকের সূত্রের মাধ্যমে মান বের করলাম, দিক বের করলাম। এই যে মান দিক বের করলাম, আমার কিন্তু মনে আছে আগের যে ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছিলাম, ওখানে কিন্তু আমাদের এই সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম তোমাদের। তোমরা কিন্তু আগের ওই আর্কাইভে গেলেই কিন্তু আগের ক্লাসগুলো পাবে। আমার কিন্তু আরও ক্লাস আছে, তোমরা যদি সেকেন্ড ইয়ার ক্লাস করতে যাও, সেকেন্ড ইয়ারের ক্লাস আমার কিন্তু আর্কাইভে আছে, অনেকগুলো ক্লাস আছে, ওখানে পাওয়ার পয়েন্টে কাজ আছে, ওখান থেকেও তোমরা কিন্তু সুবিধা পাবে। আমি এরপর আর নেক্সট যে ক্লাসগুলো হবে সেখানে আমি এগুলো থেকে অঙ্ক করাবো, আরও যদি আছে থিওরি আছে, থিওরি পড়াবো। আর থিওরি তোমরা হয়তো বলবে যে স্যার থিওরিতে পরীক্ষায় যথাযথভাবে আসে না, কিন্তু থিওরি ছাড়া
তুমি কিন্তু ভালো করতে পারবে না, কারণ ভিতরে থেকে কোয়েশ্চেন আসলে তোমাকে থিওরি জানতে হবে। যেমন ওই যে তোমাদের বলেছিলাম যে যখন ওই যে এক্সরে আবিষ্কার হয়েছিল, তখন ওই যে এক ভদ্রলোককে ওই এক্সরে মেশিনের আগে দাঁড়া করাই দিয়েছিল, শুধু পর্দার মধ্যে তার কঙ্কালটা দেখা গেছে। তো শুধু কঙ্কালটা দেখালে তো হবে না, তোমাকে পড়তে হবে, মাংস লাগাতে হবে শরীরের মধ্যে, বুঝছো? জিনিসটা খেয়াল রাখবা। তাহলে এটা আপাতত আমরা করি, শেষ করি। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। ওইটা একটু আলোচনা করি। লব্ধির সর্বোচ্চ মানে কখনো সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে। এখন আমরা এই আগের সেই মানটাই লিখলাম। ধরো আর এর মান আমাদের এখন এটা জানা হয়ে গেল। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এখন কজ আলফা, এটা মানে আলফার সমান যদি 0 ধরি, তাহলে কজ আলফা সমান কত হয়? 1। তাহলে দেখো তো এই মানটা কত হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ 0। কজ 0 মান হলো 1, অর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ। যেহেতু কজ 0 সমান 1, এটা তোমরা জানো, এগুলো মুখস্থ রাখবে। কিছু মান মুখস্থ করতে, তুমি যদি মনে করো স্যার ক্যালকুলেটর আছে মুখস্থ রাখবো কেন, কিন্তু না, সেটা হলো যে তুমি ক্যালকুলেটর বের করবা, ক্যালকুলেটর চাপবা, তারপরে মানটা বের হবে। এখানে কয়েক সেকেন্ড সময় কিন্তু তোমার লাগবে, কিন্তু তুমি যখন ব্রেন থেকে লিখবা কিন্তু তোমার কিন্তু অত সময় অবশ্যই লাগবে না। অতএব তোমার এই জিনিসগুলো কিছু বেসিক আছে যেগুলো তোমাকে শিখতেই হবে। আচ্ছা, এরপরে এটা তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই পি প্লাস কিউ। তাহলে এই মানটা হলো ম্যাক্সিমাম, ম্যাক্স বলা হয় এটাকে, পি প্লাস কিউ। যে 2 আর রুট কেটে যায়, রুট তো হাফ তোমরা জানো। তাহলে এটা হলো আর ম্যাক্স, আমরা আর ম্যাক্স বলি এটাকে, পি প্লাস কিউ। আসলে লব্ধির দুইটা লব্ধি যদি যোগ করো তখন সেটা ম্যাক্সিমাম মান হবে। এখন মিনিমামটা কি হবে? তাহলে এটা দিয়ে আমরা মিনিমাম বের করতে পারি। cos 180 টু -1, তোমরা এটা জানো। আবার তাহলে আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ 180। তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ -1। তাহলে কি লেখা যায়? আমি ভেঙে দিচ্ছি যে কারো অসুবিধা না হয় যেন, কারণ সবার ব্রেন কিন্তু একরকম না, এটা মনে রাখবা। আবার এটা আফসোস করার কিছু নেই, তুমি চেষ্টা করবা। আল্লাহ তোমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরও তো অনেককে কম দিয়েছে। অনেকে তো সায়েন্স পড়তেই পারে না, তার জ্ঞানটা ওরকম নেই। তুমি তো সায়েন্স পড়তেছো, তো সেক্ষেত্রে তোমার জ্ঞানটা ভালো, কিন্তু অন্যকে কখনো হ্যাঁও করতে হয় না, এটা মনে রাখবা। তোমাকে যা দিয়েছে আল্লাহ, সেখানেই তুমি সন্তুষ্ট থাকবা, সেটা নিয়েই তোমাকে চলতে হবে। সেক্ষেত্রে আল্লাহ খুশি হবেন যে আমার বান্দাকে যা দিয়েছে এই জন্য সে আফসোস করে না। কোনো কিছুর জন্য আফসোস করতে হয় না, চেষ্টা করতে হয়। চেষ্টা করলে তুমি সেখানে সাকসেস পাবা ইনশাল্লাহ। দেখো তাহলে এখানে মাইনাস হবে 2পি কিউ। তাহলে এটা খুব সহজেই লেখা যায়, আমরা আগে লিখেছিলাম। এখানে পি আমরা একটা সাইন ইউজ করলাম, তাই না? এটা কিন্তু মাইনাস সাইন না, এটা ডিফারেন্স বলা হয়। এখানে যদি কেটে দিই তাহলে পি ডিফারেন্স কিউ। এখন তুমি বলতে পারো স্যার এটা আপনি কেন লিখলেন? আপনি যা খুশি তাই লিখবেন না, যা খুশি কিন্তু তাই লিখি না, যৌক্তিক কারণ আছে, তাই না? দেয়ারফর আর ইজ ইকুয়াল টু এত। তাহলে এটাকে বলে আর মিন। আর মিন মানুষের নামও আছে এতে। তার মানে এটাতে বোঝায় যে যেটা বড় হবে সেটা সামনে হবে, আর যেটা ছোট হবে সেটা পরে হবে। বড় থেকে ছোটটা বিগ হবে, এটা দিয়ে বোঝায় ডিফারেন্সটা। তাহলে ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত এই শেষ। এরপরে আমরা যাব যে আবার সেই আগের কিছু অংশ আছে, যেমন ধরো আমরা ভেক্টরে গেলাম, সেই ভেক্টর থেকে কিছু অংশ আমরা আবার দেখাবো, আস্তে আস্তে যাবো ওইদিকে। আমরা গত ক্লাসে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার রাশিমালা দেখিয়েছিলাম, মনে আছে কিনা? অন্য কিছু সব মনে থাকে, তাই না? নাটকের কথা মনে থাকে, কিন্তু গানের কথা মনে থাকে, পড়াশোনার কথা মনে থাকে না। থাকবে তুমি যখন এটার ব্যাপারে
সচেতন হবে তখন অবশ্যই মনে থাকবে। আর ওই যে মাঝে মধ্যে রাব্বি জিদনি ইলমা পড়বা, আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেবে। আল্লাহ তো ব্যবস্থা করেই দিছে আমাদের, তাই না? বাবা মার যে দোয়াটা সেটাও তো তোমরা জানো, ওইটা আল্লাহ তো দিয়ে দিছে, এগুলো আমরা শুধু পড়বো, ব্যবস্থা তো করে দিছে। দেখো তাহলে এখন ওই পজিশন ফ্যাক্টরের কথাটাই আমরা যাচ্ছি আবার। ধরো পি বিন্দু থেকে আমি ও এক্স এর উপর পি এন লম্ব টেনে নিলাম, তাহলে ও পি এন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন এখানে আর ভেক্টরটা অনেকেই মনে করো যে আসলে অন্যরকম না, ব্যতিক্রম না। আসলে তুমি যদি বললাম না প্রথম থেকে খুব আন্তরিক হও, তাহলে তুমি ভেক্টরটা ভালো বুঝতে পারবে। আর প্রায় প্রতিটা অধ্যায় ভেক্টর আছে। তুমি যদি মনে করো যে এটা ছাড়া তুমি চলবা, এটা ছাড়া চলতে পারবা না, বুঝছো? এটাকে স্কিপ করে যেতে পারবে না। আচ্ছা, এখন দেখো কিছু মনে আছে তো আগের কথাটা, যে আমরা যখন এক্স অক্ষ বরাবর গিয়েছি তখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে। আমাদের এখানে 2 ডাইমেনশন এটাকে, এই জন্য এক্স ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। যেটা আমি আবারও বলি যে এখানে এক্স ওয়াইটা প্রসঙ্গ কাঠামো, মূলবিন্দু ও থেকে আমি পি বিন্দুতে পি বিন্দু যোগ করে নিলাম, পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এন লম্ব টেনে নিলাম, তাহলে ও পি এন ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তার এখান থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি? এটা দেখো, আমরা বলেছিলাম না যে কোনো দুইটি বাহু দেখো একই ক্রমে নির্দেশ করলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে নির্দেশ করে, ওই সূত্রটাই আমরা এখানে ইউজ করব। দেখো তাহলে কি দাঁড়াবে? ওপি সমান ভেক্টর ওএন প্লাস ভেক্টর এনপি, এটা সমীকরণ 1। এটা কিন্তু সেকেন্ড টাইম করতেছি, এর আগে করে দিয়েছিলাম কিন্তু তখন হয়তো অনেকে ভালো করে বুঝো নাই, অনেকে আমার সাথে অ্যাড ছিলে না, সেই ক্ষেত্রে আজকে আবার আমি দেখাতেছি, কারণ এখান থেকে আস্তে আস্তে একটু প্রসারিত হবে জিনিসটা, ভেক্টরটা বুঝতে হবে। হ্যাঁ, আর প্রথম তো সহজ থাকে, তারপর আস্তে আস্তে একটু অন্তত জটিল হয়। এখন একক ভেক্টর বের করে আমরা এখানে মানগুলো বসাবো, আর এখানে স্থানাঙ্ক এক্স ওয়াই মানে এখানে আমরা বলেছিলাম যে ও এন সমান এটা অর্থাৎ এক্স আর পি এন সমান ওয়াই। এখন ওপি ইজ ইকুয়াল টু আর, অবস্থান ভেক্টর আর, আমরা একক ভেক্টর বের করবো। অর্থাৎ এখানে ওপির মানটা আমাদের জানা হয়ে গেল, ও এন এর মান বের করবো, এনপির মান করবো। কিভাবে বের করবো দেখো, আবার সেই একক ভেক্টর আমরা আসবো। একক ভেক্টর প্রক্রিয়াটা আমরা বলেছিলাম, মনে আছে যে মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। ঠিক এই ডেফিনিশনে আমরা এখানে আসবো। দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই কিভাবে বের করব? এখানে ভেক্টর ও এন আর তার মান কত? জাস্ট ও এন। therefore ভেক্টর ও এন সমান আই ও এন সমান আই এক্স। এই দেখো পেয়ে গেলাম, ও এন সমান কিন্তু এক্স, এই যে মানটা বসাই দিলাম। সমীকরণ 2 ধরো, বুঝাচ্ছি সমীকরণের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, জে ওয়াই অক্ষ বরাবর জে, তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটা কি আছে? এনপি, তাহলে উপরে হবে ভেক্টর এনপি। খেয়াল রাখবা ভেক্টর এনপি, নিচে তার মান। therefore বজ্রগুণন করে দেখো, তাহলে এনপি সমান জে এনপি, দ্যাট ইজ জে ওয়াই। সমীকরণ 3 হয়ে গেল কিন্তু, দেখো কত সহজ। এখন তুমি সমীকরণ 1-এ মানটা বসিয়ে দিবা। ওপি সমান কত? আর, ও এন সমান আই এক্স, এনপি সমান জে ওয়াই, বাস হয়ে গেল। এখন দেখো সমীকরণ 1 হতে, এটা হলো সমীকরণ 1 হতে কথা বলতে হবে, 1 হতে না, সমীকরণ 1 আসলে, তাই না? তাহলে ওপির পরিবর্তে হবে আর, ও এন, দেখো ও এন এটা হলো এক্স আই, লিখি আইটা পরে লিখি, ওকে ভেক্টরটা প্লাস ওয়াই জে, সমীকরণ 4। এই হলো এটা আমাদের প্রয়োজন, আমরা এই জিনিসগুলি দরকার, এই জন্য আমরা থিওরি পড়াচ্ছি কেন, আমাদের সূত্রগুলো দরকার, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এখন এটা আমরা কি বের করলাম? এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার রাশিমালা, 2 ডাইমেনশনাল প্রসেস।
এখন 3 ডাইমেনশনাল আছে, আমরা এটা পরে দেখি। এটা থেকে আমরা, তুমি তো বের করলা ভেক্টর, কিন্তু এর মানটাও বের করতে হবে, কারণ তুমি একক ভেক্টর যখন বের করবে তখন সেই ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। মান বের না করলে তুমি তো একক ভেক্টর করতে পারবে না। তো এখন মানটা বের করবে কীভাবে, সেটা আরও সহজ। এটা আরও সহজ বললাম কেন, তোমাদের এটা অতি পরিচিত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মিস্টার পিথাগোরাস কি বলেছে, তাহলে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার, অর ওপি স্কোয়ার মানে আর স্কোয়ার, ও এক্স সমান এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার হবে, দেয়ারফর আর ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমীকরণ 5। দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা রাশিমালাটা সম্পূর্ণ আমরা পেয়ে গেলাম। আমরা কি বের করলাম আজকে, আবার একটু রিকয়েল করি। প্রথমটা বের করলাম, প্রথম পড়েছিলাম কতগুলো ডেফিনেশন। তারপরে কি করলাম, আমরা সামন্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় করলাম। এরপরে কি করলাম, ম্যাক্সিমাম মিনিমাম। কখন ম্যাক্সিমাম হবে, যখন যোগ করতে হয়, মিনিমাম হবে যখন বিয়োগ করতে হবে। আচ্ছা, আর ওই সাইনটা হলো ডিফারেন্স, মানে ওটা খেয়াল রাখবা। এরপরে দেখো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেটা করলাম সেটা হলো প্রথমে আর এর মানটা, অর্থাৎ অবস্থান ভেক্টরের মানটা বের করলাম, আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, এবং এটার মান বের করলাম আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এইটাকে যদি আমি একক ভেক্টর নির্ণয় করি তাহলে কি হবে, আমরা যে বলেছিলাম তখন দেখো আমরা এন দিয়ে প্রকাশ করি, অসুবিধা নাই, ভেক্টর সাইন দিতে হবে, ওই যে একক ভেক্টরের যে টুপি ক্যাপ ব্যবহার করতে হবে। আমরা বলেছিলাম যে মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। দেখো উই হ্যাভ গট ইট। এখন আরেকটু কাজ করতে হবে কি, যে এখানে আমরা আর এর মানটা কত, এই যে আমরা এটা বসিয়ে দিই, এক্স আই প্লাস ওয়াই জে, তো মানটা বসাই নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমীকরণ 6। এই যে হয়ে গেল। এইটা হলো তোমার ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে এইটা দিয়ে এইটা মনে রাখতে হবে। এখন যদি এইটা যদি আমি 3 মাত্রিক যদি নাও পড়াই, তাহলে তুমি কিন্তু 3 মাত্রিক তোমার জানা এখান থেকে বলার কথা, মানে কিছু আইকিউ তোমার থাকতে হবে কিন্তু। যেমন ধরো একটা গুগলি বলেছিল না যে দুধের সাথে বিড়ালের মিলটা কোথায়, একটু অবাক হওয়ার মতো কথা না, দুধের সাথে বিড়ালের মিল কোথায়, তাই না? তুমি কিন্তু অনেকে আবার ব্রেনে আছে, খুব শার্প ব্রেন, খুব দ্রুত উত্তর দিতে পারে, আবার অনেকের হয়তো সময় লাগে, পারে কিন্তু সময় লাগে। সেটা একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায় জিনিসটা আসলে। যেমন ধরো দুধের ছানা আর বিড়ালের ছানা, তাই না? তো ব্যাপারটা কিন্তু এরকম। আবার দেখো আমরা টেবিলের উপরে আমাদের খাবার নিয়ে খাই, কিন্তু টেবিল কখন খাই, কোশ্চেনটা কিন্তু গুগলির মতোই আসলে। এটা তুমি সাধারণভাবে চিন্তা করলে হবে না যে টেবিল তো আমরা খাই না আসলে, কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে যে ভেজিটেবল, তো ওখানে ভেজিটেবল কথাটা টেবিল তো আছে। তো ব্যাপারগুলো কি তোমাকে কিন্তু চিন্তা করতে হবে আসলে। যার যত মানে আইকিউটা ভালো হবে সে তত দ্রুত কাজ করতে পারে, এবং আইকিউ এটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এখন এটার জন্য আমি একটা অঙ্ক দিয়ে যাচ্ছি, এবং 3 মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা তার আগে একটু বলে দিই। দেখো এটা যে দ্বিমাত্রিকে আমরা লিখলাম, তাই না? 3 মাত্রিকে আমি প্রমাণে যাচ্ছি না তোমার, কিন্তু তারপরে দেখো জিনিসটা আমি চিত্রটা এঁকে দিচ্ছি কিভাবে করবা। কিছু তো হোমওয়ার্ক থাকতেই হয় না, সব টিচাররা করে দেবে, এটা কেমন কথা হলো, তাই না? তাহলে এখানে দেখো এক্স অক্ষ, এটা ওয়াই দিলাম আমি, এটা জেড লিখলাম। এটা কিন্তু 3 ডাইমেনশন, আগে এটা 2 ডাইমেনশন ছিল। তাহলে এখানে আমরা কিউ একটা বিন্দু নিলাম, যেটার স্থানাঙ্ক এক্স এবং ওয়াই। খুব ভালো করে খেয়াল করবা, বইয়ের মধ্যেও আছে, সমস্যা নাই। তুমি যদি টেক্সট বুকটা ভালো করে পড়ো অনেক কিছু পাবে, কিন্তু পড়তে তো হবে। বললে হবে না যে আমি পড়ি, কিন্তু পড়তে হবে। বাইরে পড়াশোনা করতে হবে, বইয়ের পড়াশোনা করতে হবে। এই দেখো এখন এইভাবে আঁকতে হবে জিনিসটা। এখন দেখো তোমাকে এখানে এটা পি, এটা 3 মাত্রিক হবে, এক্স ওয়াই জেড। এখন এটা ও, ডিরেকশনগুলা কিন্তু তোমাকে বুঝতেই হবে।
যে যত দ্রুত বুঝতে পারো তার তত ভালো, এবং এটা প্র্যাকটিস, তাই না? প্র্যাকটিস করবা, তাইলে দেখো ভালো করতে পারবা। আর এখন তো বাসায় বসেই থাকো, অতএব তোমাদের সময়ের তো অভাব নেই। এখন দেখো এখানে আমি যদি সেই আগের সেই ত্রিভুজের সূত্র ইউজ করি, তাহলে দেখো সেইটাও আমরা কিভাবে লিখতে পারি। প্রথমত ধরো আমরা কিউ বিন্দু থেকে এখানে ধরো এন লম্ব টেনে নিলাম, এখানে এম লম্ব টেনে নিলাম এম, আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, সেটা সব জায়গায় লাগবে। তুমি মনে করো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন, নো, একই একবার যদি তুমি শিখে ফেলো তো সারা জীবনের জন্য এইটাই কিন্তু আর চেঞ্জ হবে না সেই জিনিসটা। এখন ধরো ও কিউ এন, এখান থেকে আমরা কি লিখতে পারি? ও কিউ সমান ভেক্টর ও কিউ সমান তাহলে ও এন প্লাস এন কিউ, ধরো সমীকরণ 1। এখন ও পি কিউ যদি আমরা চিন্তা করি, তাহলে ত্রিভুজ, এখানে তো ত্রিভুজ ছিল ও এন কিউ, এখন ত্রিভুজ ও পি কিউ হতে তাহলে কি লেখা যায়? এটা কিন্তু 3 মাত্রিকের, এটা হলো অবস্থান ভেক্টর আর হবে এটা। তাহলে ওপি সমান ও কিউ প্লাস কিউপি, সেই কিন্তু আমাদের আগের সেই ভেক্টরের নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে। দেখো এখানে তুমি আগে ওগুলো চিন্তা করো, ও পি কিউ, ও পি কিউ, এই ত্রিভুজ থেকে আমরা দেখো ডিরেকশনটা দেখো যে ও কিউ প্লাস কিউপি, এই দুটো কিন্তু একই দিকে আছে দেখো, কিন্তু ও কিউটা ওপিটা কিন্তু উল্টা দিকে আছে। তাহলে ওপি সমান ও কিউ প্লাস কিউপি। এখন ও কিউ সমান কত? আবার এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম, কত লিখবো? ও কিউ সমান ভেক্টর ও এন প্লাস এন কিউ প্লাস কিউপি, এটা হলো সমীকরণ 2। এটা কিন্তু 3 মাত্রিক হয়ে গেল, যেটা আমাদের আগের 2 মাত্রিক ছিল। এখন এখান থেকে আমরা কি পাবো? আমি এটা লিখে দিলাম সরাসরি, ওপিটা হলো আর, তাহলে এখানে হবে ও এন তো ওয়াই অক্ষ বরাবর, তাহলে জে ওয়াই হবে এন কিউ, এটা এন কিউ, এন কিউ মানে ও এম, এন কিউ সমান ও এম, এটা কিন্তু সামান্তরিক, তাহলে বিপরীত বাহুগুলির পরস্পর সমান আমরা এটা লিখতে পারি। সেই ক্ষেত্রে এখানে হবে আই এক্স প্লাস এটা জেড অক্ষ, তাহলে হবে কে জেড। তাহলে এটা যদি তুমি ঘুরিয়ে বা সাজিয়ে লেখো, তাহলে আর ইজ ইকাল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই একটা সমীকরণ হয়ে গেল। এটা তোমার ধরো এটা সমীকরণ 3। তাহলে এখন দেখো জিনিসটা সহজ হয়ে গেল কিনা। আগে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন লিখেছি তখন আমাদের ইকুয়েশনটা কত ছিল? এই যে এখানে লেখা আছে, আর ইজ ইকুয়াল টু কত ছিল? জাস্ট এক্স আই প্লাস ওয়াই জে, এটা হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা রাশিমালা। আর এলো 3 মাত্রিক 3 ডাইমেনশনাল এটা। তাহলে 3 ডাইমেনশনাল, তাহলে আরেকটা আসবে, কোনটা আসবে? জেড আসবে। এটা কিন্তু তুমি খুব সহজে কম্পেয়ার করো, তাহলে দেখো কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবা। দ্বিমাত্রিক ছিল এক্স এবং ওয়াই, 3 মাত্রিক আসবে এক্স ওয়াই জেড। ঠিক তুমি যদি মানটা বের করো তখন আবার কি আসবে? তাহলে এখান থেকে তোমরা, আমি আশা করি নিজেরাই এখন বলতে পারবা। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই যে আমাদের হয়ে গেল। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি এবং 3 মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি, এই দুইটা জিনিস আমাদের হয়ে গেল। এখন দেখো আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের শেষ করব, সেটা সেই ক্ষেত্রে কি কি আছে দেখো। সিম্পল, প্রথমত মান বের করতে হয় কিভাবে। তুমি যখন এত সহজ অঙ্ক আসবে না, কিন্তু যখন তোমার অঙ্ক আসবে তখন কিন্তু এই অঙ্কের মধ্যে থেকে অঙ্কগুলি করতে হবে, তাহলে ওই অঙ্কগুলি করতে পারবে না। যেমন ধরো আমি আর এর পরিবর্তে ভেক্টর এ লিখলাম, তো এইখানে লিখলাম 3i প্লাস 4j। এখন তুমি এটার সাথে তুলনা করবা ইন কম্পারিজন উইথ দ্যাট আর ইজ ইকুয়াল টু কত ছিল? xi প্লাস yj। হ্যাঁ, এখন যদি আমি এখানে ভেক্টর এ সমান এইভাবে লিখি, এখানে তাহলে এখন মানটা কত হবে? তাহলে আমরা যদি এখানে সূত্রটা আমাদের ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার, এই দুইটা কিন্তু আমরা প্রমাণ করেছি। তাহলে দেখো তুমি একটু খেয়াল করো, এখানে এখানে কি আসছে আসলে, এক্স আসছে, তাহলে আই এর সহগ তার স্কোয়ার, জে এর সহগ স্কোয়ার, তাহলে এই যে ভেক্টর এটা আছে এটার মান তাহলে কত হবে, এ ইজ ইকুয়াল টু রুট ওভার সেম, কিন্তু এই আই এর সহগ কত 3 স্কোয়ার, জে এর সহগ কত 4 স্কোয়ার, এই অঙ্ক হয়ে গেল। এটাই কিন্তু তোমার রেজাল্ট, মান বের করে দিতে পারো, যোগ করে এমনি দিলেও হবে। ষোলো আর কত 25, এখানে 5, এই একটা রেজাল্ট হলো। তাহলে এটা হলো মান। এখন যদি তোমাকে বলে যে এটা দিয়েই তোমাকে বললো যে এর একক ভেক্টর নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে একক ভেক্টর? আমাদের মনে আছে অবশ্যই, প্রথম দিকে বলেছি যে একক ভেক্টর কিভাবে বের করতে হয়, মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এই কথাটা তোমার মনে থাকলেই তুমি কিন্তু করতে পারবা। যেমন ধরো এন, এখানে হবে ভেক্টর, উপরে ভেক্টর, নিচে তার মান। তো ভেক্টরটা কত 3i প্লাস 4j, আর নিচে তার মান কত, তুমি এইভাবে করে নিতে পারো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 3i প্লাস 4j, এর নিচে হবে 25, 3i প্লাস 4j বাই 5। এটা একটা হলো, এটা হলো দ্বিমাত্রিকের ক্ষেত্রে। এখন যদি তোমাকে বলে ত্রিমাত্রিক, তাহলে এখানে তুমি আরেকটা যোগ করে দিলে হবে। আমি ধরো একটু ভিন্ন ধরনের একটা দিই, ধরো a ইজ ইকুয়াল টু আছে i প্লাস জে মাইনাস কে, একদম সিম্পল। তাহলে এই কোয়েশ্চেনের একক ভেক্টরটা কি হবে, এই ইকুয়েশনের একক ভেক্টরটা কি হবে, ভেক্টরটা আগে সেই একই পদ্ধতিতে করতে হবে। ইটা ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু, এটা তো এইভাবে লেখে, এটাতেও করা যেতে পারে, ডিভাইড বাই এ। আচ্ছা, তাহলে উপরে কি হবে, যা আছে তাই। এখন নিচে কি হবে, নিচে দেখো এখানে একটা মাইনাস সাইন আছে, এই জিনিসটা দিলাম এই কারণে যে এখানে অনেকেই ভুল করো। ধরো এখানে তো আয়ের সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে সহগ কত 1 স্কোয়ার, সূত্রের প্লাস কিন্তু হবে, সূত্রের প্লাস হবে, আর এখানে তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার, তাই না? তাহলে আই প্লাস জে মাইনাস কে, আর নিচে রুট ওভার √3, এই যে অঙ্কটা হয়ে গেল। তো এরকম এরকম আরও অঙ্ক আছে অনেক, তোমার বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, দেখো এরপরে যে জিনিসগুলো পড়বা বাসায়, ওগুলো আমি আবার একটু বলে দিই, এর আগেও বলে দিয়েছিলাম, আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার ফিজিক্স হয়তো সেকেন্ড পেপারও কিন্তু শুরু হবে একই সাথে। তোমরা জানো হয়তো যে সরকার থেকে বলা যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিমালটেনিয়াসলি শুরু করতে হয়। আমরা সেকেন্ড পেপার শুরু করব, আমরা সেকেন্ড পেপার প্রথম অধ্যায় থেকে পড়া হবে, ওটা তো দেখে নিতে পারবা। আচ্ছা, আর সামনে যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। সেখানে স্কেলার গুণন, ভেক্টর গুণন আছে, স্কেলার গুণন, ভেক্টর গুণন, স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট বলা হয়। আমি লিখে দিয়েছিলাম, ওয়ান্স এগেইন আমি আবারও লিখে দিচ্ছি, এই জিনিসগুলি ভালো করে পড়ে রাখবা, আমি যখন বুঝাবো বা টিচার যখন বুঝাবে তখন যেন বুঝতে পারো। এই যে এটা হলো স্কেলার গুণন। আমি বলেছিলাম ডট অর্থ মনে আছে তো, মনে হয় ডট অর্থ কি মনে আছে, বিন্দু, ডট অর্থ বিন্দু, বুঝছো? তাহলে এখানে একটা প্রমাণ, আরেকটা আছে এ ডট বি, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান এগুলা। আচ্ছা, এটা আরেকটা আছে a ক্রস বি, পড়াতে তো ভালোই লাগে কিন্তু সময় তো নির্ধারিত, তাই না? অতএব আবার আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। আর এর মধ্যে যেগুলি পড়ালাম আর যেগুলি কাজ দিয়ে দিলাম এগুলি বাসায় চেষ্টা করবা, তাহলে আমার জন্য সহজ হবে। এর ছেড়ে আরও প্রমাণ আছে, মজার মজার জিনিস আছে, বুঝছো? যত বড় হবে তত জিনিস বুঝতে পারবে এবং তখন ভালোই লাগবে। আর বাইরের বইগুলি পড়বা, ওই যে বিজ্ঞান চিন্তার কথা বললাম, বিজ্ঞান চিন্তা পড়বা, ওটা মাসিক, 1 মাসে একটা বের হয়,
50 টাকা দাম, অথবা কিয়া কিশোর আলো, এগুলো কিন্তু তোমাদের নলেজ ঋদ্ধ করবে অনেক, এবং এর দরকার। আর বিজ্ঞানে যেটাকে বললাম অত্যন্ত জরুরি একটা জিনিস কিন্তু। আমাদের কলেজ থেকে কিন্তু অনেক সময় আমরা গিয়েছি বিভিন্ন জায়গায় এবং আমরা প্রাইজও পেয়েছি। যেমন ইদানিং কালকে একটা চিঠি আসছে নটরডামের জন্য, আমাদের যাওয়ার জন্য বলছে। মানে আমরা হয়তো চেষ্টা করব যে তোমরা যখন কলেজে আসবা, তোমাদের তো সায়েন্স ক্লাব আছে, ক্লাবে আসবা, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, তখন জিনিসগুলো বুঝতে পারবা, জানতে পারবা। আবারও বলি যে আসলে ক্লাস ভরা স্টুডেন্ট থাকলে মনটাও ভরা থাকে, বুঝছো? যদিও আমার সামনে স্টুডেন্ট আছে, কিন্তু আমার স্টুডেন্ট আছে আমার সামনে, এটা আমার জন্য খুব ভালো লাগে আসলে। হ্যাঁ, তো এখন ওরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে এবং এখানে কাজ করে, সেই ক্ষেত্রে তোমরা এরকম করবা, ভালো করে পড়াশোনা করলে অনেক বড় বড় জায়গায় চান্স পেয়ে যাবা। অনেক মানে ধরো ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যদি টিচার হও, বা বুয়েটের মতো জায়গায় টিচার হলে, আমাদের কলেজ থেকে বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু বিভিন্ন অনেক বড় বড় জায়গায়, ডাক্তার ইঞ্জিনিয়ার তো আছেই, আরও অনেক জায়গায় ভালো ভালো জায়গায় আছে। তো সেই জন্য তোমাকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। আরেকটা জিনিস কি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, বাবা মার কথা শুনবা, টিচারদের কথা শুনবা, আর ভালো কাজ করবা, ভালো থাকার চেষ্টা করবা। তুমি যদি চেষ্টা করো তাহলে কিন্তু ভালো থাকতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত শেষ, আবার ইনশাল্লাহ দেখা হবে। দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবো, আমরা যেন ভালো থাকি, ভালোভাবে পড়াতে পারি। কারণ পড়াতে পারলে আমাদের যে স্যাটিসফ্যাকশন, এটা অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। একটা ভালো ক্লাস নেওয়ার পরে আমাদের যে অনুভূতি হয়, সেটা অন্য কিছুতে বোঝানো যায় না আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, থ্যাংক ইউ।